আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুডে একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে, অর্থাৎ 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের চূড়ান্ত প্রশ্নের উত্তর ও কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে মূলত হাজির হয়েছি। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। আমরা এই যে নমুনা প্রশ্ন হিসেবে প্রথমতই আমরা নিতে পারি যে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের কি কি দক্ষতা আছে তা যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায়, অর্থাৎ পরোক্ষ আয়ের ভূমিকা রাখা যায় এবং তার একটি তালিকা তৈরি করো। তারপর আমরা নমুনা উত্তর হিসেবে কি বলতে পারি যে নিচের ছকে আমার পরিবারের সদস্যদের বিভিন্ন দক্ষতা ও পরোক্ষ আয়ের ভূমিকা উপস্থাপন করা হলো। তাহলে প্রথমত থাকবে এখানে মূলত হচ্ছে পরিবারের সদস্য, আর এখানে থাকবে হচ্ছে কাজের দক্ষতা। তাহলে প্রথমত আমার পরিবারের সদস্য একজন হচ্ছে মা, তার মানে কি তার কাজের দক্ষতা কি, যে পারিবারিক খামারে হাঁস মুরগি লালন পালন করেন এবং এই হাঁস মুরগির ডিম বিক্রি করে তিনি পরোক্ষ আয়ের ভূমিকা রাখেন। তারপরে বড় বোন আছে, তার কাজের দক্ষতা হচ্ছে যে সেলাইয়ের কাজ জানেন, তিনি প্রতিবেশীদের পোশাক তৈরি করে দিয়ে পরিবারের আয়ের ভূমিকা রাখেন। তারপরে আমার অর্থাৎ আমি নিজে এবং আমার কি দক্ষতা, যা আমি আমাদের পরিবারের সবজি ক্ষেত্রে বিভিন্ন প্রকার সবজি চাষ করি এবং এগুলো বাজারে বিক্রি করে পরিবারের আয় বৃদ্ধি করতে পারি। তারপরে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি, মূলত হচ্ছে কি যে তোমার পরিবার কোন কোন উৎস থেকে আয় করে তার একটি তালিকা তৈরি করো। তার মানে আমরা এর উত্তর কি বলতে পারি যে যেমন চাকরির বেতন, তারপরে বাড়ি বা দোকান ভাড়া থেকে হতে পারে, মূলধন বিনিয়োগ করে ব্যাংকে গচ্ছিত অর্থের বিনিময়ে মুনাফা এবং ফ্রিল্যান্সিং থেকে, তারপর আরো হতে পারে কি ব্যবসা থেকে, শ্রমিকের দৈনিক মজুরি, শেয়ার মার্কেট থেকে মূলধন বা সম্পদ বিক্রি করে এবং খণ্ডকালীন কাজ করে ইত্যাদি হতে পারে। তারপরে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে ধরে নাও যে তোমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করেন এবং মার্কেটে তার দোকানে ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি কি পরামর্শ দিবে। তাহলে আমরা নমুনা উত্তর হিসেবে কি বলতে পারি যে আমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করলে মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য আমি তাকে যেসব পরামর্শ দিতে চাই তা নিচে উপস্থাপন করা হলো। যেমন কি করতে হবে যে কাপড়ের দোকানে যেন একই ধরনের কাপড় নিয়ে ব্যবসা না করে, অর্থাৎ বিভিন্ন ধরনের কাপড় রাখা, যেমন শাড়ি ব্যবসা করলে পাশাপাশি 3 পিস, বোরকা ইত্যাদি রাখা, যার ফলে একটি পণ্যের বাজার পতন হলে অন্য পণ্যটি দ্বারা বাজার ধরে রাখা যাবে। তারপরে দোকানে যেন অবশ্যই অগ্নি নির্বাপক সরঞ্জাম রাখে, কারণ আগুন লাগলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। তারপরে কাপড়ের দোকানের প্রসার বৃদ্ধির জন্য কি করতে হবে, বিজ্ঞাপন দেওয়া খুবই জরুরি, কেননা বর্তমান যুগ হচ্ছে অনলাইনের যুগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভালোভাবে বিজ্ঞাপন দিতে পারলে তার ব্যবসার ঝুঁকি কমবে। এবং তার দোকানের জন্য একটি বীমা করে রাখতে হবে এবং বীমা করার ফলে দোকানে কোনো ধরনের যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে বীমা কোম্পানি তা অবশ্যই পূরণ করে দিবে। এখানে দেখো নমুনা প্রশ্ন হিসেবে কি নিয়েছি যে তোমার দলের পরিকল্পিত আইডিয়া বা প্রকল্পের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন কি করো, প্রস্তুত করো। তাহলে নমুনা প্রতিবেদন, তাহলে আমরা এখানে কি বলতে পারি যে সর্বপ্রথম কি করতে হবে, এখানে প্রতিবেদকের নাম দিবা, তারপর শ্রেণী দিবা, শাখা দিবা, রোল দিবা, তারপর হচ্ছে প্রতিবেদনের তারিখ, তারপরে বিষয় হবে কি যে ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের অভিজ্ঞতা উপস্থাপন। তাহলে এখানে মূলত দেখো এখানে মূল বিষয়টা এখানে বর্ণনা করা আছে, তোমরা এখান থেকে একটু খুব সহজে দেখে নেবা যে আসলে কিভাবে আমরা এই প্রতিবেদনটা করতে পারি। তোমরা এখান থেকে একটু দেখে নেবা যে কি বলা আছে এখানে। তারপর দেখো এখানে একটা আমরা কি করব, একটা ছক তৈরি করবো কি নিয়ে, মূলত পাইকারি, এই যে পাইকারি মার্কেট থেকে ক্রয়কৃত পণ্যের নাম একক ও দর উপস্থাপন করা হলো। অর্থাৎ দেখো এখানে তোমাদের হচ্ছে পণ্যের নাম থাকবে, এখানে একক অর্থাৎ একটার দাম কত এবং তুমি মোট কয়টা কিনছো এবং তার পরিমাণ কত। অর্থাৎ যেমন এই যে বিজ্ঞান বক্স কিনছো 50টি এবং অর্থাৎ একটার মূল্য হচ্ছে কত 50, আর তাহলে এখানে মূলত তোমাদের হচ্ছে কত, অর্থাৎ এই যে তুমি নিয়েছো কয়টা, একটার দাম মূলত হচ্ছে 50 টাকা আর তুমি নিয়েছো মূলত হচ্ছে কত টাকা, এই যে 120 টাকা। হ্যাঁ, তার মানে তোমাদের কত আসবে, তাহলে ওই যে 6000 টাকা। আবার তুমি একটার দাম যদি 70 টাকা হয়, তুমি নিয়েছো 50টা, আবার তার মানে তার মূল্য কত হবে, তার মানে 3500 টাকা। তার মানে এটাকে আমরা লিখতে পারবো যে হচ্ছে 2500 টাকা। তাহলে এইভাবেই মূলত তোমরা এই প্রতিবেদনটা এখান থেকে একটু পড়ে নেবা যে আসলে এখানে আমাদেরকে কি বলা আছে। তারপরে সব শেষে তোমাদের কাজ হবে যে তোমরা একটু এখান থেকে একটু পড়ে নেবা যে কি বলতেছে
তারপরে লাস্টে তোমরা কি লিখবা, যে প্রতিবেদকের নাম, অর্থাৎ তোমরা যারা লিখতেছো তোমাদের নাম এখানে লিখবা। তার পরবর্তীতে আমরা নমুনা প্রশ্ন হিসেবে আরেকটা নিতে পারি, যে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা ধাপ সমূহের উপর তোমার মতামত কি করো উপস্থাপন করো। অর্থাৎ এখানে দেখো যে ক্রমিক নং থাকবে, এখানে ধাপ থাকবে, আর হচ্ছে ধাপ সমূহ নমুনা থাকবে এখানে। তার মানে আমরা এক নম্বরে বলতে পারি যে পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ। তার মানে কি আছে, যে পরিবারের আর্থিক অবস্থা কেমন তা যাচাই করো, এবং পরিবারের আয়ের উৎস ও মোট আয় নির্ণয় করো, এবং পরিবারের ব্যয়ের খাত ও মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করবো, এবং নিয়মিত অনিয়মিত আয় ব্যয় নির্ণয় করবো ইত্যাদি। তারপরে আমরা 2 নম্বরে বলতে পারি যে বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ। অর্থাৎ তোমরা এখান থেকে একটু এই বিবরণটা একটু পড়ে নিবা। তবে 3 নম্বরে আমরা নিতে পারি কি, যে বিনিয়োগে গ্রহণযোগ্য ঝুঁকি মাত্রা নির্ধারণ এবং বিনিয়োগের সময়কাল নির্ধারণ। অর্থাৎ তোমরা এখানে কি বলতে পারি, যে বিনিয়োগযোগ্য অর্থ বিনিয়োগে আমাদের পরিবার কি মাত্রায় ঝুঁকি নিতে পারবে তা নির্ধারণ করব, এবং কত সময়ের জন্য আমরা বিনিয়োগ করব তা নির্ধারণ, এবং এক্ষেত্রে বিনিয়োগের লক্ষ্য পূরণের সময়কাল বিবেচনা করতে হবে। তারপরে 4 নম্বরে আমরা নিতে পারি যে বিনিয়োগের খাত নির্বাচন। অর্থাৎ তোমরা এখান থেকে একটু এই বিবরণটা একটু পড়ে নিবা। তারপরে আমরা 5 নম্বরে কি বলতে পারি, যে বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পুনর্বিন্যাস ও সিদ্ধান্ত গ্রহণ। তাহলে এই বিষয়ে তুমি একটু এখান থেকে কি করবা, এই বর্ণনাটা একটু পড়ে নিবা। তার পরবর্তীতে আমরা নমুনা প্রশ্ন হিসেবে আরেকটা নিতে পারি কি, যে পেশার রূপান্তর আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের উপর কি কি প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এ থেকে উত্তরণ সম্ভব তা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে সুপারিশ উপস্থাপন করা। তার মানে আমরা নমুনা উত্তর হিসেবে কি নিতে পারি, যে পেশার রূপান্তর বাংলাদেশে প্রবাসীদের শ্রমিকদের উপর প্রভাব, যেমন বৈশ্বিক শ্রম বাজারে পেশার রূপান্তরের ফলে বাংলাদেশে সামগ্রিকভাবে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই বৈশ্বিক শ্রম বাজারে পরিবর্তনের ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেখানে কোন ধরনের নিয়ম ব্যবস্থা বা প্রস্তুত আমাদের নেওয়া প্রয়োজন তা এখন ভাবতে হবে, এবং সেই প্রস্তুতির জন্য আমাদের অবশ্যই কি স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন, যার মাধ্যমে আমরা আগামী বিশ্বে আমাদের অবস্থান আরো সংযত করতে পারি। তারপরে দেখো এখানে যে পেশা রূপান্তরে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের উপর যে সব প্রভাব পড়তে পারে তা নিচে দেওয়া হলো। অর্থাৎ তোমরা এখান থেকে একটু এই প্রভাবগুলো একটু দেখে নিবা, যে আসলে এখানে কি কি বলা আছে। তারপরে যদি আমরা আরো নিচে আসি, দেখো এখানে বেশ কিছু প্রভাব লেখা আছে, তোমরা এখান থেকে একটু দেখে নিবা, আর চাইলে তোমরা এগুলোকে একটু শর্ট করেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার তারপরে কি বলতেছে, যে পেশা রূপান্তরে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের উপর নেতিবাচক প্রভাব থেকে উত্তরণের উপায় কি, অর্থাৎ নেতিবাচক প্রভাব থেকে কিভাবে উত্তরণ পাবো তার কিছু দেখো এখানে কি দেওয়া আছে, এখানে বর্ণনা দেওয়া আছে, তোমরা এই বর্ণনাগুলো একটু পড়ে নিবা। তারপর আমরা যদি তার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি, যে তোমাদের এলাকার কোনো বিশেষ ব্যক্তি সাক্ষাৎকারের মাধ্যমে কেরিয়ার জীবনে গল্প সাজাও, তিনি এখন কেরিয়ারে কোন ধাপে এবং ডোনাল্ডের মডেল অনুসারে অবস্থান করেছেন তা উল্লেখ করে, এবং গল্পে উক্ত ব্যক্তি শিক্ষা জীবন, কর্মজীবন, কেরিয়ার ও ভালো লাগা, চ্যালেঞ্জ, তিক্ত অভিজ্ঞতা, সমস্যা উত্তরণ, গৃহীত পদক্ষেপ, কি করলে তার কেরিয়ার আরো ভালো হতে পারে, বিশেষ কোনো ঘটনা তার কেরিয়ারের জীবনে স্মরণীয় ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করতে পারো। তার মানে দেখো এখানে আমি নমুনা উত্তর দিয়েছি, তোমরা এখান থেকে একটু দেখে নেবা যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি। একটু এখান থেকে একটু দেখে নেবা এগুলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা তোমাদের যে সামনে অর্থাৎ 10 জুলাই যে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ে যে পরীক্ষা হবে, তাহলে তোমরা এইভাবে নমুনা প্রশ্নগুলোর আলোকে তোমরা পড়তে থাকো, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। তাহলে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।